প্রিয় দর্শক, আজ আমাদের বক্স অফিসে অতিথি হিসেবে আছেন এ সময়ের জনপ্রিয় এবং আলোচিত অভিনেতা সিয়াম এবং পরিচালক রায়হান রাফি। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। দুজনের মাঝখানে প্রথমে একটু সিয়াম ভাইয়ের কাছে যাই, যেহেতু নায়ক মানুষ। যে এই ফিল্মটা নিয়ে যদি বলি, দহন ফিল্মটা নিয়ে শুরুটা কিভাবে হয়েছিল? দহনের শুরুটা আসলে অনেকটা জড়িত পোড়ামন 2 এর সাথে। আচ্ছা। কারণ হচ্ছে পোড়ামন 2, অনেকে জানেন যে পোড়ামন 2 এর পরে আমাদের প্রোডিউসার এই ফিল্মের অফার দিয়েছেন। আজিজ ভাই আমাদেরকে দহনের অফারটা দিয়েছেন আমাদের পোড়ামন 2 এর যখন আমরা ক্লাইম্যাক্সের পার্টটা শুট করি তখন। তো আমরা তখন ভাবছিলাম যে উনি মজা করছেন যে একটা ফিল্ম শেষ হয়নি, আমরা রেসপন্স পাইনি, তো এখন আবার কিসের জন্য আরেকটা ফিল্মের সাইনিং। তো তখন আমি রাফি কেউই আমরা খুব সিরিয়াসলি জিনিসটাকে নেইনি, বাট উনি খুব বেশি সিরিয়াস ছিলেন এটা নিয়ে। এবং আমাদের ফিল্মটা শেষ হওয়ার সাথে সাথে উনি তড়িঘড়ি করে শুরু করে দিলেন। এবং আমি, রাফি, পূজা, আমরা কেউ কিন্তু আমাদের প্রথম ছবির যে সাকসেস, সেই সাকসেসটা কিন্তু আমরা খুব এনজয় করতে পারিনি। আমাদের অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল, সেটাও পারিনি, কারণ ওই সময় আমি দহনের শুটিং করছি। তবে আপনার কি মনে হয় যে দুটো প্রজেক্টের মাঝখানে এই যে সময়টা কম পাওয়া এবং প্রথম ফিল্মটা নিয়ে যেখানে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া উচিত যেগুলো হয়, সেইখানে অ্যাটেন্ড করতে না পারাটা কি এফেক্ট করেছে, বা দুটো ফিল্মের মাঝখানে কি সময় দরকার ছিল প্রিপারেশনের জন্য? প্রিপারেশনের জন্য কিন্তু সময় আমরা কম পাইনি। আচ্ছা। আমি যেমন আপনাকে জাস্ট একটা কথা ইনফরমেশনের জন্য জানিয়ে রাখতে পারি, এটা আমাদের দেশে আসলে হয় নাকি আমি জানি না, দহন ছবিটা দিয়ে আমার 2018 সাল পার হয়ে গেছে। আচ্ছা। মানে আমি 1 বছরে একটা ছবির সাথেই জড়িত ছিলাম মোটামুটি। আমরা ইনভলভমেন্টের জন্য প্রচুর সময় পেয়েছি। আমি 5 বার লুক চেঞ্জ করে ওকে দেখিয়েছি যে তুমি কি মনে করো এটা বেটার না এটা বেটার, চুল একবার বড় করি, একবার কার্ল করি, একবার ফেলে দেই। তো অনেক কিছুর পরেটা পেয়েছি, এই জায়গায় আমরা যথেষ্ট সময় পেয়েছি। হ্যাঁ, যদি আমাদের এই ছবিটা আরো পরে শুরু হতো তাহলে যে সুবিধাটা আমরা পেতাম, আমরা পোড়ামন 2টাকে আরেকটু প্রমোট করতে পারতাম। একটা কোশ্চেন করব যেটা ডিপ্লোম্যাটিক অ্যানসার একদম চাই না, সেটা হচ্ছে দুটো ক্যারেক্টারের মধ্যে পোড়ামন 2তে রোমান্টিক হিরো টাইপের একটা একটা ক্যারেক্টার ছিল, এটার মধ্যে মাদকাসক্ত যুবকের একটা ক্যারেক্টার, তো দুটোর মধ্যে কোনটা পছন্দের? আচ্ছা, ফার্স্টে যখন বলেছেন ডিপ্লোম্যাটিক দেওয়া যাবে না, আমি তুলাকে পছন্দ করি বেশি, যেটা হচ্ছে আমাদের দহনের ক্যারেক্টার। আচ্ছা। সেটার যথেষ্ট কারণও আছে, কারণ সুজনের যে মানে প্রতিচ্ছবিটা, সেটা কিন্তু আসলে বাস্তব জীবনের বাইরে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। মানে এতটুকু ভালো আসলে কেউ কাউকে কিভাবে বাসে আমি নিজেও জানি না, এই ক্যারেক্টারটা এত ভালোবাসতো। বাট তুলা হচ্ছে 2018-র, আমি বস্তিতে যখন স্টাডি করতে গিয়েছি, আমি যখন রেল লাইনে স্টাডি করেছি, আমি তুলাদেরকে চোখের সামনে দেখতে পেরেছি। একজন অ্যাক্টরের কিন্তু তখন সার্থকতা যখন সে তার চোখের সামনে একটা ক্যারেক্টার দেখছে এবং জানে যে এই ক্যারেক্টারের লাইফে একটা প্রবলেম আছে, এবং আমি সেটা পৃথিবীর মানুষকে জানাতে চাই, আমি সমাজকে মানে বলতে চাই যে আমাদের এই জায়গাটা চেঞ্জ হওয়া দরকার। এর একটা অনেক বড় আনন্দ, এবং আমি অনেক ফরচুনেট যে আমি আমার ক্যারিয়ারের 3 নম্বর ছবি হিসাবে এত কঠিন একটা ক্যারেক্টার প্লে করতে পেরেছি। সো থ্যাঙ্কস টু হিম যে আমাকে এতটুকু যোগ্য মনে করেছে। আসলে এবার একটু রায়হান রাফি ভাইয়ের কাছে যাই, এই ক্যারেক্টারটার মধ্যে কি দেখে সিয়ামকে চুজ করা এই ক্যারেক্টারটার পেছনে? পোড়ামন 2 যখন শুটিং করি তখনই আমি সিয়ামের প্রতি কনফিডেন্ট, সিয়াম এবং পূজা দুজনের প্রতি কনফিডেন্ট। কারণ একটা ডিরেক্টর কি চায়, একটা ডিরেক্টর এটাই চায় তার আর্টিস্ট তাকে যত বেশি বুঝতে পারে। ওদের সাথে আমাদের সম্পর্কটা এমন, ওরা আমার চোখের ইশারা খুব ভালো বুঝে, মানে আমার মনটা খুব ভালো বুঝে, আমি আসলে কি চাচ্ছি ওরা খুব ভালো বুঝে এবং আমাকে খুব ভালো বুঝে। তো যেই ক্যারেক্টার ছিল তুলার, এটা খুবই কঠিন ক্যারেক্টার, কারণ ওয়েট কমাতে হবে অনেক, ও প্রচুর ওয়েট কমাইছে এই ছবিতে। আমরা জেনেছি যে পানি খেয়ে নাকি সারাদিন থাকতে হচ্ছে। না, আমি একটা সিকোয়েন্স ছিল আমাদের জেলখানার, ওটার জন্য মোটামুটি কত 48 ঘন্টার মতো খালি পানি খেয়েছিলাম তখন। এবং 3 দিন ওকে বলা হয়েছে 3 দিন গোসল করতে পারবে না, ব্রাশ করতে পারবে না, কিছু করতে পারবে না এই ক্যারেক্টার থাকার জন্য। আর্টিস্টের কি কোনো কমপ্লেইন ছিল এই ব্যাপারে? না, আমি তার মুখের সামনে যে নিঃশ্বাস নেই নিছো এর জন্য সে কোনো কমপ্লেইন দেয়নি, বাট ওটা দর্শক বুঝতে পারবে আসলে কেন করা হয়েছিল। এটা ও ছাড়া কেউ এখন আমার চোখে পড়ে নাই যে কেউ পারবে। বর্তমানে যারা কাজ করছেন ফিল্মে, তারা আমরা দেখছি যে বাইরের কান্ট্রির দিকে, কলকাতার কথাই যদি বলি, কলকাতা ভিত্তিক জয়েন্ট ভেঞ্চারের কাজগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে আমরা দেখছি, এবং তারা ওই ধরনের ফিল্মগুলো বেশি করছে। তো আপনাদের কি মনে হয় যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য কি আমাদের কলকাতার ফিল্ম কি খুব দরকার, নাকি বাংলাদেশে ভালো হচ্ছে কলকাতার? না, এখন এটার রেজাল্ট তো অলরেডি দর্শক পেয়ে গেছে, এবং উত্তরটাও আসলে আমরা দেওয়ার থেকে দর্শক দিয়ে দিয়েছে। এই বছর অনেকগুলো যৌথ প্রযোজনার ছবি এসেছে, কলকাতার ছবি এসেছে,
আমাদের একটা ছবি এসেছে পিওর বাংলাদেশি, তো এখন পর্যন্ত পোড়ামন 2কেই সবথেকে ব্লকবাস্টার বলা হচ্ছে। এখন দেবী ভালো চলছে, ইনফ্যাক্ট দেবীও যদি এবছর সবচেয়ে বড় হিট হয়, সেটা কিন্তু একটা কমপ্লিট বাংলাদেশি ছবি। বাংলাদেশি ছবি, তাহলে দর্শক তো বাংলাদেশি ছবিকেই হিট করছে। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বাকিদেরটা তো বলতে পারবো না, বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিয়াম তুমি কেন যৌথ প্রযোজনা করছো না, অথবা তুমি কেন কলকাতায় যে ছবি করছো না, আমার কাছে সবসময় মনে হয় যে আমি যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মানুষের কাছে অ্যাকসেপ্টেড না হতে পারবো, আমি বাইরে গিয়ে আমার কোনো লাভ নেই। আগে আমার ঘরের মানুষ আমাকে গ্রহণ করবে, তারপর আমি বাইরের মানুষকে জানাবো যে ওকে ফাইন, আমি আমার ঘরে ভালো কাজ করেছি, এখন দেখো যে আমাদের ট্যালেন্ট কি কি আছে। যদি দুইটা কনফ্লিক্টিং স্ক্রিপ্ট থাকে, যে দুইটা স্ক্রিপ্টই ভালো, তাহলে তো অবশ্যই আমার দেশের মানুষের হক আগে যে আমি তাদের জন্য আগে কাজ করব, তারপর সময় থাকলে আমি বাইরের কাজ করব। যখন একটা প্রজেক্ট আসে, কোন কোন ব্যাপারগুলো প্রথমে আপনি ইম্পর্টেন্স দেন যে এই ব্যাপারগুলো পারফেক্ট হতে হবে? নাম্বার 1 দ্য স্টোরি ওকে, অ্যান্ড হাউ দ্য স্ক্রিপ্ট ইজ রিটেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে হচ্ছে ওই গল্পে আমার রোল কতটুকু, অথবা আমার কাজ করার সুযোগ আছে কিনা। আর থার্ড, আমি এখন যেটা খুব বেশি দেখছি সেটা হচ্ছে ডিরেক্টর। কারণ অনেক সময় একজন মেধাবী ডিরেক্টর অনেক অ্যাভারেজ স্টোরিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন, কিন্তু সেটা আবার অনেক কম মেধাবী ডিরেক্টর অনেক ভালো স্ক্রিপ্টকে নষ্ট করে ফেলতে পারেন। তো এইবার রাফি ভাইয়ের কাছে যদি আসি, যে এই ফিল্মটার গল্পটার অরিজিনালিটি নিয়ে যদি কথা বলি, যে অনেক ফিল্ম কিন্তু আমাদের গতানুগতিক ফিল্ম আছে যেগুলো বাইরের কোনো ফিল্মের কপি ফিল্ম বা সেটাকে ইন্সপায়ার্ড হয়ে করা, তো এই ফিল্মের গল্পটা কি সেরকম কোনো কিছু নাকি একদম মৌলিক গল্প? এটা শুধু মৌলিক না, এটা আসলে এই সময়ের গল্প। তখন যে গল্পটা আমরা বলতে চাচ্ছি, প্রত্যেকটা মানুষ এই দেশের ওরা রিলেট করতে পারবে গল্পটা কিসের, এবং আমাদের বলে নিয়েছি সত্যি ঘটনা অবলম্বনে ছবি। আচ্ছা, তো আমি এখন পর্যন্ত ওই কপি গল্প করিনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করব না, আশা করি। করবেন না? এটা কি কোনো নেগেটিভ দিক দেখাচ্ছে যে কপি গল্পগুলো ভালো হয় না বা ইন্সপায়ার্ড গল্পগুলো? না, মানে আমি যতক্ষণ পর্যন্ত পারবো নতুন কিছু ক্রিয়েট করতে, আমি কেন আরেকজনটা নিব? আর বাংলাদেশে যেসব কপি ছবি হয়, মানে অরিজিনালিটি থাকে না ছবিটাতে। কপিরাইট কিনে আমরা ছবি আসলে করি না, খুব কম হয়। 100 কোটি টাকার একটা ছবি, সেটাকে আমি কিভাবে 1 কোটি টাকাতে বানাবো এবং এক্সপেক্ট করবো যে তার থেকে আমি বেটার বানাবো? কারণ আমি যদি কপিও বানাই, তাহলে আমাকে এটা মাথায় রাখতে হবে যে যেটা আগে হয়েছে তার থেকে কয়েক গুণ বেটার আমাকে বানাতে হবে, কারণ মানুষ এটা অলরেডি দেখেছে এবং গ্রহণ করেছে। যে ছবি ফ্লপ হয়েছে ওটার তো কপি আমরা করি না, হিট যেটা হয়েছে ওটাই কপি করি। ওই 100 কোটি প্লাস ওইটা হিট, তার মানে এটাকে ওভারটেক করা কতটুকু কঠিন কাজ। এত কঠিন কাজের কি দরকার ভাই? আমাদের চারিপাশে কত ভালো ভালো স্টোরি আছে। মানুষের টেস্ট কিন্তু চেঞ্জ হয়েছে, তারা এখন আর ঘুষি মেরে 5 তলার উপরে পাঠিয়ে দেওয়ার মতো স্টোরি তারা দেখতে চায় না। তারা দেখতে চায় যে আসলে একটা সাধারণ মানুষ তাদের জীবনের কমপ্লিকেসি কি এবং সে সেখান থেকে কিভাবে বের হয়ে আসে। তো আমার মনে হয় যে সিনেমার স্টোরি চেঞ্জ হবে এবং অনেকখানি হয়েছে। এখন আমাদের দেশে কপি ছবি বেশি একটা মানুষ দেখছে না, অরিজিনাল ছবি দেখছে। আয়নাবাজি বলেন, ঢাকা অ্যাটাক বলেন, প্রত্যেকটা ছবি, দেবী ভালো করলো, আমাদের পোড়ামন 2, প্রত্যেকটা কিন্তু মানুষ অরিজিনাল ছবির প্রতি মানুষ ঝুঁকছে। এবং পাশের দেশেও কিন্তু সেম, এখন অরিজিনাল ছবি বেশি চলছে। আমার কাছে মনে হয় একসময় অরিজিনাল ছবি চলবে, আরো বেশি চলবে ইনশাআল্লাহ, এবং এটাই আমরা চাই। তো সিয়াম ভাইয়ের ক্যারিয়ার নিয়ে যদি বলি, যে আমরা যখন এই অভিনয়ের ক্ষেত্রে থাকি, তখন অনেকেরই প্ল্যান থাকে যে প্রথমে আমি নাটক দিয়ে স্টার্ট করব, এবং এরপরে টিভিসি করব, এরপর একটু ফেমাস হয়ে গেলে তখন আমরা চলচ্চিত্রে যাব। তো এই ব্যাপারটা কি আপনার প্ল্যানিং এ ছিল? আমার তো কাজ করে প্ল্যানিং এ ছিল না, আমার প্রত্যেকটা জিনিসই অ্যাক্সিডেন্টের মতো করে হয়েছে। আমি ভাগ্যক্রমে টিভিসিতে চান্স পেয়েছি। টিভিসি থেকে অনেকদিন টিভিসি করার পরে আমি প্রচুর পরিমাণে নাটকের অডিশনে রিজেক্ট হওয়ার পরে আমি আমার প্রথম নাটকে চান্স পেয়েছি, তাও আবার অডিশন দিয়ে। আচ্ছা। এবং অডিশন দিয়ে আমার প্রথম নাটক অনেক বড় হিট হওয়ার পরেও আমি অনেক নাটকে রিজেক্টেড হয়েছি। শুটিং 5 দিন করেও আমাকে ফেলে দেওয়া হয়েছে, এমনও আছে রেকর্ড। সো আই হ্যাড অল কাইন্ড অফ ফেলিয়ার্স, এবং আমি খুব হ্যাপি যেটা আমি মুখে বলতে পারি এখন। কারণ এগুলো প্রত্যেকটা জিনিস আমাকে কিছু না কিছু শিখিয়ে গেছে, যে আমাকে বলেছে তুমি যা তার থেকে তোমাকে বেটার করা দরকার, তোমার কোয়ালিটি বেটার করা দরকার, না হলে তুমি মানুষের সামনে এসো না, দরকার নেই। আমি আমার পড়াশোনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি, এবং আমি আমার ক্যারিয়ারে আমার যতটুকু পড়াশোনা করা দরকার আমি সর্বোচ্চ পড়াশোনা শেষ করেছি, যাতে আমাকে কেউ না বলতে পারে যে আমাদের কোনো মূর্খ নায়ক দরকার নেই। এখনকার ফিল্ম নিয়ে যদি বলি, যে প্রমোটিং বা প্রমোশনটা কতটুকু ইম্পর্টেন্ট বলে আপনারা মনে করেন? অবশ্যই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রমোশন না হলে, আমি একটা ছবি বানালাম, মানুষ জানলোই না আমার ছবিটা আসছে, এই ছবির কোনো দরকার নেই। এবং ফিল্ম আমাদের পোড়ামন বলেন বা দেবী হিট হওয়ার পিছনে অনেক বড় একটি কারণ হলো প্রমোশন, এবং আমরাও চেষ্টা করছি সেটা করার জন্য। এবং অবশ্যই সবারই উচিত ফিল্মে প্রমোশন ঠিকঠাক মতো করা। আমাদের অনেক ছবি আমরা পৌঁছাতে পারি না, অনেক ভালো ভালো ছবি প্রমোশনের অভাবে কিন্তু ভালো হচ্ছে না। অ্যাটলিস্ট একটা ফিল্মের 1/3 বাজেট
প্রমোশনের জন্য রাখা দরকার, যেটাকে আমি টোটাল ব্র্যান্ডিং বলছি। হুম। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বিভিন্ন চ্যানেলগুলো অথবা সব জায়গায় যে আমাদেরকে প্রমোশনের সুযোগটা করে দেওয়া হচ্ছে, যত বেশি মানুষের কাছে পর্যন্ত পৌঁছানো যায় তত কিন্তু আমি জানাতে পারছি যে আমি দেশের জন্য অথবা আমি আমার মানুষের জন্য কি কাজ করছি। আমি একটা ভালো কাজ করলাম, আমি আপনার পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তো আমি চাই না যে আমার কোনো ফিল্ম এটা ফেস করুক। সো আমি অবশ্যই এটাকে এখন অনেক বেশি মূল্য দিই, এবং ফিল্মের সাথে যারা আছেন তাদের মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে, তারাও এখন অনেক মার্কেটিং করছেন। দহন আমাদের করার পিছনে কারণই একটা ছিল যে আমরা বাস্তব কিছু গল্প তুলে ধরতে চাই, যে গল্পটা তুলে ধরার জন্য অনেক সাহস প্রয়োজন ছিল। আমরা অনেস্টলি বলছি, অনেক কষ্ট করেছি, আসলেই অনেক কষ্ট করেছি আমরা, আমাদের পুরো টিম অনেক কষ্ট করেছে। আর এতটুকু বলতে পারি যে দহন দেখার পরে আপনারা, একে তো আপনাদের টাকাটা ওয়েস্ট হবে না, আপনারা ঠকবেন না, দ্বিতীয় হচ্ছে একজন মা তাকে দেখতে পারবেন, একজন বাবা তাকে খুঁজে পাবেন, একজন ছোট ভাই বোন তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পারবেন। এটা আমার দেশের গল্প, এইটা আমার এই সময়ের গল্প। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারা দেখলেই আমাদের কষ্ট সার্থক। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য।